বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাহাড়পুরের বৌদ্ধবিহার বা সোমপুর বিহার। প্রায় ৩০০ বছর ধরে এখানে বৌদ্ধরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছে। আজকে বন্ধুরা আপনাদের সেই পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার সম্পর্কে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা নওগাঁ শহর হতে বদলগাছির উদ্দেশ্যে রওনা হলাম। বদলগাছি থেকে বরাবর রাস্তা ধরে আমরা পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে সারি সারি গাছ যেন দাঁড়িয়ে রয়েছে প্রহরীর মতো। চারিদিকে গ্রামীণ মনোরম পরিবেশ যেন মনোমুগ্ধ করে। আপনারা দেখতেই পাচ্ছেন তাল গাছের সারি, পাশে রাস্তা, ফাইন সুন্দর দৃশ্য। গ্রামীণ পরিবেশ যেন যেদিকে চোখ দিয়ে তাকায় দু চোখ ভরিয়ে যায়। বন্ধুরা, আমরা কথা বলতে বলতেই চলে আসলাম সুরকালী বাজার। এখন সুরকালী বাজার অতিক্রম করে সামনের দিকে এগোতে থাকলাম। রাস্তার দুপাশে তাল গাছগুলো আসলে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। মাঝখানে রাস্তা, ঝকঝকে রাস্তা, আইন সুন্দর, খুবই মনোরম দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গ্রামীণ প্রকৃতি। আর বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম গোবরচাপা বাজারে। এখন গোবরচাপা বাজার অতিক্রম করে আমরা সামনের দিকে রওনা দিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করুন। আমরা গোবরচাপা বাজার অতিক্রম করে সামনের দিকে পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। পরিশেষে বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থান পাহাড়পুর বৌদ্ধবিহারে। এটি পাহাড়পুর বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাহাড়পুর বাজার থেকে আপনাদের হাতের ডান দিক ধরে অগ্রসর হতে হবে। সামনের দিকে সাইনবোর্ড পাহাড়পুর বৌদ্ধবিহার, হাতের ডান পাশে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমরা রওনা দিলাম বাজার থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। পরিশেষে চলে আসলাম বন্ধু আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থান পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহারে। এখানে শুক্রবার ও শনিবার পর্যটকদের জন্য ফ্রি টিকিট লাগে না, টিকিট ছাড়া প্রবেশ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, সামনের ফটোতে দেখা যাচ্ছে ওই যে একটা সাইনবোর্ড, সাইনবোর্ডে কি যেন লেখা। এক পলকে লেখাটা দেখে নেই কি লেখা আছে। এখানে পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, বদলগাছি, নওগাঁ সিটিজেন চার্টার। এটা পাহাড়পুরের বৌদ্ধ বিহার বা সোমপুর বিহারে। এখানে দর্শনার্থীদের যে টিকিট মূল্য নির্ধারণ করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নির্দেশিকা দেওয়া রয়েছে, যে নির্দেশিকা রয়েছে এখানে আপনাদের কত টাকা লাগবে টিকিটে। এখানে টিকিট 30 টাকা।
আর আপনারা যদি শনিবার কিংবা শুক্রবার আসতে পারেন তাহলে টিকিট ফ্রি, বিনামূল্যে ঢুকতে পারবেন এবং প্রবেশ করতে পারবেন। আমরা যেহেতু শনিবারের দিন প্রবেশ করছি, এজন্য আমাদের টিকিট লাগে নাই, আমরা টিকিট ছাড়াই ঢুকছি। আসুন সামনের দিকে দেখি। আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন ওইটা জাদুঘর। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহারের দিকে অগ্রসর হব, আমরা বিহারের দিকে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা চলে আসলাম সেই গন্তব্য পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহারে। এদিক দিয়ে সর্বদাই পায়ে হেঁটে চলাচল করেন বিহারের উদ্দেশ্যে। অনেকে রওনা দিচ্ছে, আবার অনেকে দেখা যাচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছে। যাদের দেখা শেষ তারা চলে যাচ্ছে আর কি। আপনাদের আশা করি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আমরা বিহারের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। এটা বিহারের সামনের ফটক। মূল প্রবেশ পথ থেকে সামনের দিকে আসতে হবে মোটামুটি 300 গজের মতো দূরত্ব। তারপর আপনারা মূল ফটক পাইবেন বিহারে ঢোকার আর কি। এই যে আমরা বিহারের ভিতর প্রবেশ করতেছি। আজকে যেহেতু ছুটির দিন, তাই লোকজন সমাগম রয়েছে ভালোই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার। এখানে হাজার হাজার দর্শনার্থীরা ঘুরতে আসেন বিনোদনের জন্য। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার, যেটি বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। এটি পাল রাজবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে এই নির্মাণ করেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে নয়, বরঞ্চ চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিলেন সতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন। এই পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার কিভাবে আবিষ্কার হলো, এই ঘটনাটি শুনলে আপনারা অবাক হবেন। ভারতীয় উপমহাদেশের ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালানো শুরু করেন। পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন বুকানন হ্যামিল্টন, যিনি 1807 থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে পাহাড়পুর পরিদর্শন করেন। এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন। এরপর এই প্রত্নস্থল পরিদর্শনে আসেন ওয়েস্ট ম্যাক। এরা দেশে ফিরে তাদের অভিজ্ঞতা সংবলিত বিবরণ পত্রপত্রিকা প্রকাশ করেন। এরই সূত্র ধরে 1879 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ দেখান, কিন্তু জমির মালিক বলিহারের জমিদার তাকে এই কাজ বাধা দেয়। তাই তিনি বিহার এলাকার সামান্য অংশে এবং পুরাকৃতি কেন্দ্রীয় ঢিপির শীর্ষভাগে সামান্য অংশে কাজ খনন করেন এবং খনন কাজ অব্যাহত দেন। এই খনন কার্যের সময় কেন্দ্রীয় ঢিপির অংশের চারপাশে উদ্গত অংশ বিশিষ্ট একটি বর্গাকার ইমারত আবিষ্কার করেন, যার দৈর্ঘ্য ছিল 22 ফুট। অবশেষে 1904 খ্রিস্টাব্দের
প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থান 1919 খ্রিস্টাব্দে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহারের শাসন আমল ও রাজত্বকাল। 7ম শতাব্দীর মাঝামাঝিতে হিউয়েন-সাং পুনর্বর্ধনে আসেন, তবে তার বিস্তারিত বিবরণে সোমপুর বিহার ও মন্দিরের কোনো উল্লেখ নেই। গোপালের পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন। রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন। সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন ও তিনি বিক্রমশিলা ও সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। অন্যমতে বিখ্যাত তিব্বতীয় ইতিহাস গ্রন্থ পাক-সাম-জুং-ঝাং এর লেখক অত্যন্ত সুস্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল কর্তৃক সোমপুর নির্মিত বিশাল বিহার ও সুউচ্চ মন্দিরের উল্লেখ রয়েছে। সোমপুর বিহারের ভিক্ষুকরা নালন্দা, বুদ্ধগয়া প্রভৃতি ভারতীয় বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থান অর্থ ও ধনরত্ন দান করতেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ করা আছে, যা 10ম ও 11দশ শতাব্দীর সমৃদ্ধশালী অবস্থা ইঙ্গিত বহন করে। এছাড়া 9ম শতাব্দী পর্যন্ত পাল রাজাদের পৃষ্ঠপোষকতার সোমপুর বিহার ছাড়াও অগ্রপুর, উম্মতপুর, গোটপুর, এতপুর ও জগদ্দশ বিহারের উল্লেখ পাওয়া যায়। 9ম শতাব্দীর শেষ ভাগে গুজর রাজ প্রথম ভোজ ও মহেন্দ্র পাল পাল সাম্রাজ্যের বিশেষ ক্ষতি সাধন করেন। পরে 10ম শতাব্দীর শেষ ভাগে পাল বংশীয় রাজা মহিপাল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন ও সোমপুর বিহার মেরামত করেন। কিন্তু মহিপাল ও তার পুত্র নয়াপালের মৃত্যুর পর আবার পাল বংশের পতন শুরু হয়। এই সুযোগে মধ্য ভারতের চেদীয় রাজকর্ণ চোলরাজ রাজেন্দ্র ও দিব্য নামে এক দেশীয় কৈবত্র সামন্ত নরপতি পরপর বরেন্দ্রভূমি আক্রমণ করেন। নালন্দায় পাহাড়পুর মন্দির ও বিহার ধ্বংসের উল্লেখ সম্ভবত এ সময়ের আক্রমণের। 11দশ শতাব্দীতে পালবংশীয় রামপাল রাজ্য পুনরুদ্ধার করেন। দ্বাদশ শতাব্দীতে দাক্ষিণাত্যের কর্ণাট থেকে আগত সেন রাজার বাংলা দখল করেন। সে রাজাদের আমলে সোমপুর রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায়। এই সময় শেষবারের মতো সোমপুরের পতন শুরু হয়। সেন শাসনের ফলে পতনের দ্বারপ্রান্তে থাকা এই বিহার সম্পর্কে একজন পণ্ডিত লিখেছেন, পাহাড়পুরের বিহার ও মঠের ধ্বংসাবশেষগুলো বড় আকারে ধ্বংসের কোনো স্পষ্ট চিহ্ন বহন করে না। বিহার পরিত্যক্ত বা ধ্বংসের মাধ্যমে এই প্রতিষ্ঠানের পতনের অবশ্যই মুসলিম আক্রমণের ফলে সৃষ্ট ব্যাপক অস্থিরতা ও জনসংখ্যার বাস্তুচ্যুতির প্রভাব ছিল। সোমপুর মহাবিহারের ধ্বংসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিশ্লেষণ। সোমপুর বিহারের বর্তমান পাহাড়পুর বিহার প্রাচীন বাংলার অন্যতম প্রধান বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল। পাল রাজবংশীয় অধীনে নির্মিত এই মহাবিহার জ্ঞান, ধর্ম ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক হিসেবে খ্যাত ছিল। তবে 1100 থেকে 1300 শতকের মাঝে একাধিক আক্রমণ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে এই সমৃদ্ধ শিক্ষা কেন্দ্র ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ে যায়। মুসলিম সেনাপতি ও আক্রমণ 1204 থেকে 1200 শতকের প্রথম দিকে তুর্কি সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খলজি বাহিনী বাংলা বিভিন্ন শিক্ষা কেন্দ্রে নালন্দা ও দস্তিপুর সহ ও দন্তপুরী সহ আক্রমণ করে। অনেক গবেষক মনে করেন বখতিয়ার খলজির শাসনামলে এই অঞ্চলে অনেক বিহার ও মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। যদিও সোমপুর বিহারের ক্ষেত্রে সরাসরি প্রমাণ কিছুটা বিতর্কিত। আক্রমণের সময় লুটপাট, অগ্নিসংযোগ ও বৌদ্ধ ভিক্ষুকদের গণহত্যা সংঘটিত হয়, যার ফলে প্রতিষ্ঠানটির মূল্যবান গ্রন্থাগার, শিল্পকলা ও স্থাপত্য নিদর্শন ধ্বংস হয়ে যায়। স্থানীয় রাজনীতির প্রভাব। কিছু
প্রাচীন শিলালিপি ও ঐতিহাসিক দলিল অনুযায়ী স্থানীয় হিন্দু শাসকের ও রাজনৈতিক দ্বন্দ্ব সোমপুর মহাবিহারের ধ্বংসের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঐতিহাসিক কিছু সূত্রে উল্লেখ করেছে যে রাজা জাতবর্মা বা হনুমানের কোন স্থানীয় নেতার আক্রমণে মঠের প্রধান প্রতীক ও মঠাধ্যক্ষকে হত্যার ঘটনা ঘটে, যার ফলে বিহারের স্থায়িত্ব ভঙ্গ হয়। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও শাসনের হস্তক্ষেপের কারণে শিক্ষা কেন্দ্রটি পরিকল্পিতভাবে অবহেলিত ও পরিত্যক্ত হয়ে পড়ে। বৌদ্ধ বিহারটির ভূমি পরিকল্পনা চতুষ্কোণাকার। উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় প্রত্যেকটি 273.7 মিটার এবং পূর্ব ও পশ্চিমে বাহুদ্বয় 274.15 মিটার। এর চারিদিক চওড়া সীমানা দেওয়ালে দিয়ে ঘেরা। সীমানা দেওয়াল বরাবর অভ্যন্তর ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য দিকের বাহুতে রয়েছে 44টি করে কক্ষ। এই কক্ষগুলো প্রতিটি মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝে বিছানা ইটের উপর পুরু সুরকি দিয়ে মজবুত ভাবে তৈরি করা হয়েছিল। সর্বশেষ যুগে 92টি কক্ষের মেঝের উপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা যায় যে মধ্যযুগে সবগুলো কক্ষই ভিক্ষুকদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। কক্ষগুলোর ভিতরের দিকে দৈর্ঘ্য 4.26 মিটার এবং প্রস্থ 4.11 মিটার। কক্ষের পেছনের দিকের দেওয়াল অর্থাৎ সীমানার দেওয়াল 4.87 মিটার এবং সামনের দেওয়াল 2.44 মিটার চওড়া। কক্ষগুলোর সামনে 2.5 মিটার প্রশান্ত টানা বারান্দা আছে। ভেতরের দিকের উন্মুক্ত চত্বরের সাথে প্রত্যেকটি বাহু সিঁড়ি তৈরি সংযুক্ত রয়েছে।